Hello student, Assalamu alaikum. আমি ডক্টর ফাহাদ again welcoming you at edutubebd.com ওয়েব পোর্টালে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিজিক্সের 7 নম্বর চ্যাপ্টারটা, যেটাকে তরঙ্গ এবং শব্দ নামায় দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা আলোচনা করার জন্য বা এই চ্যাপ্টারটাকে বোঝার জন্য যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোকে আমি একটু বাম সাইডে লিখে রেখেছি। আবারও এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলোকে বুঝতে হবে যে তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে, এই যে রাশিগুলো দেওয়া আছে এখানে, প্রতিধ্বনিটা বুঝতে হবে। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তোমরা যারা ইতিমধ্যে এগুলো পড়েছো বা এই চ্যাপ্টারটা জেনেছো তারা অবশ্যই জানো যে ভি এবং এফ ল্যামডার মানে বা এই জাতীয় যে সমীকরণটা আছে এটা। তারপর আমি আজকে তোমাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শব্দের বেগের পরিবর্তন, শ্রাব্যতার সীমা এবং হচ্ছে শব্দ দূষণ। এখন এই চ্যাপ্টারটা সহজভাবে বুঝতে গেলে এই চ্যাপ্টারের বেসিক জিনিসটা খুবই সাধারণ একটা বিষয়। মানে তরঙ্গটা হচ্ছে সেই একটা আন্দোলন, একটা পর্যাবৃত্ত আন্দোলন যেটা শক্তি এবং তথ্য সঞ্চার করে। তরঙ্গ এবং মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে এবং শক্তি ও তথ্য সঞ্চারণ করবে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হবে না। যেমন একটা পুকুরে, স্থির একটা পুকুরে যদি আমি একটা ঢিল মারি, তাহলে মাঝখানে ঢিলটা পড়লে যেরকম তরঙ্গটা চারদিকে ছড়িয়ে পড়বে, আমাদের বাতাসে বা মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তরঙ্গটা এইভাবে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গটা নিয়ে আজকের ফিজিক্স আলোচনা বিষয়। চলো তাহলে স্টার্ট করি তরঙ্গটার সংজ্ঞা দিয়ে। যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে বলবা যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থানান্তর হয় না, তাকে তরঙ্গ বলে। এখন তরঙ্গকে ভাগ করা যায় কিভাবে? আমি দুইটা আলাদা ক্যাটাগরি বলেছি, একটা হচ্ছে প্রকৃতি অনুসারে আর একটা হচ্ছে মাধ্যমের উপস্থিতির ভিত্তিতে। আগে এটা বলে নেই, যদি তরঙ্গ কোনো মাধ্যমের সাহায্যে বা মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়, মানে কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে বা বায়বীয় মাধ্যমে, যেভাবেই হোক, যদি সেটা সঞ্চালিত হয় তাহলে সেই মাধ্যমের ভিত্তিতে একে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গটা মানে হচ্ছে যেই তরঙ্গটা একটা মাধ্যমের সাহায্যে সঞ্চালিত হবে, মাধ্যম প্রয়োজন। কিন্তু তাড়িৎচুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ দ্যাট সর্ট অফ ওয়েভ যার কোনো মিডিয়াম দরকার নেই, যার কোনো মাধ্যমের প্রয়োজন নেই। সো যান্ত্রিক তরঙ্গ বলতে বোঝানো হয়েছে যেমন শব্দ তরঙ্গ বা পানির তরঙ্গ, এই ধরনের তরঙ্গ যেগুলো পানি বা বাতাস দিয়ে বাহিত হবে বা সঞ্চালিত হবে, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আর যেটার মাধ্যম ছাড়াই মানে সঞ্চালিত হবে বা যেটার জন্য মাধ্যমের প্রয়োজন নাই, এটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। এখন এই প্রকৃতি অনুসারে যে তরঙ্গটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। এটার মানে হলো, এখানে তুমি দেখো যে তরঙ্গ যেদিকে প্রবাহিত হচ্ছে বা তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে মাধ্যমের কণাগুলোর কম্পনের কোণটা চিন্তা করো। এখানে যে তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তরঙ্গটার দিক ওই দিকে, কিন্তু তরঙ্গটার কণাগুলো এভাবে কাঁপছে, যেটাকে আমি বলবো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঁপছে। তার মানে তরঙ্গ প্রবাহের সাথে তরঙ্গের দিক যদি সমকোণে অগ্রসর হয় 90 ডিগ্রি, এটা অনুপ্রস্থ তরঙ্গ। আর যদি তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণাগুলো 180 ডিগ্রি কোণে বা সমান্তরালে কাঁপে, তাহলে দিস ইজ লঙ্গিটিউডিনাল ওয়েভ। সো এটা ট্রান্সভার্স ওয়েভ এবং লঙ্গিটিউডিনাল ওয়েভের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে তরঙ্গটার ক্ষেত্রে তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণাগুলো সমকোণে অগ্রসর হয় সেটা অনুপ্রস্থ, আর যদি সমান্তরাল অগ্রসর হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। সো এই ছোট্ট এবং সিম্পল জিনিসটার পরে তোমাদের কিছু বৈশিষ্ট্যের কথা মনে রাখতে হবে। তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে তরঙ্গের বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যটাকে তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তরঙ্গের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়। তোমরা ফিজিক্সের প্রথম দিকে যখন জেনেছো যে স্পন্দন গতিটা কী, স্পন্দন গতি হচ্ছে যেই গতিটা বারবার একই দিক থেকে হতে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বলি। এটাকে যদি আমি একটা তরঙ্গ চিন্তা করি,
ওকে, তরঙ্গ এটা অনেক আছে। এই তরঙ্গটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই তরঙ্গটা কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। এখন এই তরঙ্গটার এই চিত্রটা দিয়ে আমি এই 7টা জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে গেলে এই 7টা জিনিস অবশ্যই এর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ ক্লিয়ার করার চেষ্টা করছি। পূর্ণ স্পন্দন মানে হচ্ছে তরঙ্গ স্থিত বা এর উপরস্থ একই দশা সম্পন্ন কোনো কণা, মানে হচ্ছে তরঙ্গটা একবার যে স্পন্দনের মাধ্যমে সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করে। যেমন তুমি চিন্তা করে দেখো, এখানকার কণাটা আর এই কণাটার দশা কিন্তু একই রকম, দুইটাই কিন্তু উপরের দিকে উঠছে। সুতরাং এইটা একটা পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন, এই পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লেগেছে সেই সময়টা হচ্ছে পর্যায়কাল। তাহলে তরঙ্গের উপস্থিত কণা বা কোনো তরঙ্গের যে কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে পর্যায়কাল, যেটাকে আমরা ক্যাপিটাল টি বলে থাকি। তাহলে পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়, যার একক হচ্ছে সেকেন্ড। তার মানে যদি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কোনো তরঙ্গের উপস্থিত কোনো কণার যদি 0.14 সেকেন্ড লাগে, তাহলে সেই 0.14 সেকেন্ড হচ্ছে ওই তরঙ্গস্থিত কণার পর্যায়কাল। তাহলে পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করছি, যার একক হচ্ছে এস। এবার পরবর্তী রাশিটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হচ্ছে যে কম্পাঙ্ককে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করে থাকি, স্মল এফ, যার একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড। কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে যে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যতগুলা কম্পন দিতে পারে। যেমন তোমরা হামিংবার্ড পাখির নাম শুনেছ, হামিংবার্ড পাখি প্রতি সেকেন্ডে 75 টাইমস তার পাখাটাকে আপ ডাউন করতে পারে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 75 বার সে এটা করতে পারে, তাহলে 75 হার্জ হচ্ছে তার কম্পাঙ্ক। সুতরাং কোনো কম্পমান বস্তু প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। বিস্তার, বিস্তার বলতে বোঝায় যে তরঙ্গ পরিস্থিত কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব, যেমন এখানকার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা এবং লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। সো দিস ডিস্টেন্স ইজ দ্য ডাইভার্সিটি, যেটাকে আমরা বলি হয় বিস্তার। এখন এই বিস্তার হচ্ছে সবচেয়ে উপরস্থিত বা সবচেয়ে নিচের যে কণাটা তার দৈর্ঘ্য। দশা, দশা কি? দশা হচ্ছে যে তরঙ্গের উপরস্থিত যে কোনো কণার যে অবস্থা। আমি যদি এই কণাটাকে চিন্তা করি, সাপোজ এই কণাটা নিম্নমুখী, এই কণাটা ঊর্ধ্বমুখী, এই কণাটা একটা ব্যালেন্স অবস্থায় আছে, তা একটু পর নিচে আসবে। তার মানে প্রতিটা কণার যে কোনো অবস্থায় যে কোনো অবস্থা, এটাই হচ্ছে তার দশা বা ফেজ। নেক্সট যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা, ল্যামডা স্ট্যান্ডস ফর লাইক দিস। ল্যামডা হচ্ছে একই দশা সম্পন্ন দুটি কণার যে দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ কম্পনের যে দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কীরকম? তুমি যদি এই কণাটাকে প্রসঙ্গ কণা ধরে থাকো, তাহলে এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু ডিস্টেন্স হচ্ছে ল্যামডা। আবার আমি যদি এই কণাটা ধরে থাকি, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স ল্যামডা। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি ল্যামডা হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে ল্যামডা বাই 2। আর এটা যদি ল্যামডা বাই 2 হয়, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ল্যামডা বাই 4। সুতরাং ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে মিটার দিয়ে প্রকাশ করা হয়, মিটার। সো তোমাদের পরীক্ষায় যদি একটু ক্রিটিক্যালভাবে সৃজনশীলে আসে যে ল্যামডা বাই 4 এর মান দেওয়া আছে, যে সাপোজ ল্যামডা বাই 4 এর মান দেওয়া আছে 0.7 মিটার,
তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে আমি ল্যামডার মান পাবো। সুতরাং অঙ্ক করার ক্ষেত্রে বা গাণিতিক সমস্যা সহজ করে সমাধানের ক্ষেত্রে তোমাকে ল্যামডার মানটা হিসাব করতে হবে। যদি মিলিমিটারে দেওয়া থাকে 1000 দিয়ে ভাগ করে মিটারে যেতে হবে, সেন্টিমিটারে দেওয়া থাকলে 100 দিয়ে ভাগ করে মিটারে যেতে হবে, তার মানে এককটা মিটারে আসতে হবে। আরেকটা হচ্ছে তরঙ্গ বেগ। কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে। সুতরাং বেগের সংজ্ঞাটা কিন্তু খুবই বেসিক, যে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এখন তরঙ্গ যদি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ বেগ, কোনো বস্তু যদি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বস্তুর বেগ। সুতরাং সেম তরঙ্গ বেগকেও আমরা ভি দিয়ে প্রকাশ করব, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে মোটামুটি হিসাব পূর্ণস্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গদৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ। এরা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক ওয়ার্ড বা তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। আশা করি তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে পরবর্তী গাণিতিক সমস্যাগুলো তোমরা সহজে করতে পারবে। যেমন তোমাদের এখানে বিভিন্ন তরঙ্গের রাশির মধ্যে আমি এটা লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। যদি আমি এরকম বলি, তরঙ্গস্থিত কোনো কণা যেমন টি সেকেন্ড, টি মানে কি? পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে। এখন একটা পূর্ণ স্পন্দন দিতে এটার যে সময় লাগে সেটাকে যদি আমি টি বলি, তাহলে টি সেকেন্ডে দেয় একটা কম্পন। তাহলে 1 সেকেন্ডে কয়টা দিবে? এখন টি সেকেন্ডে যদি একটি কম্পন হয়, আর তাহলে 1 সেকেন্ডে 1/t কম্পন, সহজ ঐকিক নিয়ম। তার মানে আমরা জানি যে 1 সেকেন্ডে যতটা কম্পন দেয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। সুতরাং এটা হচ্ছে কম্পাঙ্ক f ইকুয়াল টু 1/t, হুইচ ইজ ft ইকুয়াল টু 1। এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম সম্পর্ক, মনে রাখতে হবে f ইকুয়াল টু 1/t। এখন 1/t, টি এর একক হচ্ছে সেকেন্ড, সো 1/সেকেন্ড। দ্যাট ইজ ওয়াই এফ এর একক দাঁড়ায় সেকেন্ড ইনভার্স 1, যেটাকে আমরা বলি হার্জ, HZ। মনে রাখবে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। সুতরাং যে কোনো কিছুর কম্পাঙ্ক বোঝার জন্য হার্জ শব্দটা ব্যবহার করা হয়। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। ওকে, সেকেন্ড যে সম্পর্কটা মনে রাখতে হবে f ইকুয়াল টু 1/t। আবারও বলছি f ইকুয়াল টু 1/T। নেক্সট যে সম্পর্কটা জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি যে তরঙ্গ বেগের সাথে সম্পর্ক, যেমন v মানে হচ্ছে তরঙ্গ বেগ, এর সাথে কম্পাঙ্ক এবং ল্যামডার সম্পর্কটা কি? সহজভাবে বলি, একটা পূর্ণ কম্পন যদি এখান থেকে এই পর্যন্ত চিন্তা করি, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পনের দৈর্ঘ্য কত? ল্যামডা, কারণ এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মানে একটি পূর্ণ কম্পনের ক্ষেত্রে সে যে দৈর্ঘ্য অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এটা ল্যামডা। তাহলে একটি পূর্ণ কম্পনের সময়ে যদি অতিক্রান্ত দূরত্ব ল্যামডা হয়, একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে যদি অতিক্রান্ত দূরত্ব ল্যামডা হয়, তাহলে ft কম্পন, f মানে কি? কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো কম্পন সে দিয়েছে, তাহলে আমি যদি বলি একটি কম্পনে, যে কোনো তরঙ্গের একটি কম্পনের দৈর্ঘ্য যদি ল্যামডা হয়ে থাকে, তাহলে ওই তরঙ্গের কম্পাঙ্ক সংখ্যক সময়ে সে কত দূরত্ব অতিক্রম করবে? f ল্যামডা। এখন f মানে কি? কম্পাঙ্ক। তাহলে এই কম্পাঙ্ক এতগুলো কম্পন দিতে সে যদি f ল্যামডা দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে এটা নিশ্চয়ই 1 সেকেন্ডে হয়েছে, কারণ 1 সেকেন্ডে যতগুলো কম্পন দেওয়া হয় সেটাই তো কম্পাঙ্ক। তাহলে f সংখ্যক কম্পাঙ্ক দিতে সেটা f ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে
এটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এফ ল্যামডা। আর আমরা জানি কোনো তরঙ্গের উপরস্থিত কণার 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তরঙ্গ বেগ। সুতরাং দিস ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এই হচ্ছে আরেকটি স্বতঃসিদ্ধ প্রমাণ, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তার মানে ভি ইকুয়ালস টু হচ্ছে তরঙ্গ বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং তরঙ্গের ক্ষেত্রে দুইটা সম্পর্ক প্রমাণিত, which is f equal to 1/t and v equals to f lambda। এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তোমাদের বইয়ে যতগুলো অঙ্কর উদাহরণ দেওয়া আছে সেগুলো খুবই সহজ, তোমরা একটু উদাহরণগুলো একটু দেখে নিবে। আর আমি যখন তোমাদেরকে টেস্ট পেপার সলভ করাবো তখন এই v equals to f lambda দিয়ে কিভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটাও দেখাবো। কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, তোমরা টেস্ট পেপারে যখন অঙ্কগুলো করবে নিজে নিজে করার ট্রাই করবে, বোঝার চেষ্টা করবে যে অঙ্কটা কীভাবে দেওয়া আছে। ইভেন এমনও হতে পারে যে কম্পাঙ্ক কিলো হার্জে দেওয়া আছে, সাপোজ 631 কিলো হার্জ, তখন তোমরা কিলো হার্জটাকে হার্জে নিয়ে করবে। কিলো হার্জ থেকে হার্জে নিতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, হুইচ ইজ 631,000 হার্জ। সো এই হচ্ছে মোটামুটি এই তরঙ্গ সম্পর্কিত চ্যাপ্টারের বেসিক। এই অংশটুকু যদি তোমরা ভালো মতো বুঝে থাকো তাহলে শব্দ অংশটা ইজি হবে তোমাদের জন্য বুঝতে। শব্দ ইংরেজি কি? সাউন্ড। কাকে বলে? শব্দ এক প্রকার শক্তি। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি যোগায়। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগায়। আমি ভুল করে যেটা বলেছি সেটা হচ্ছে তাপের সংজ্ঞা। তাপও এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি। তাহলে শব্দের সংজ্ঞা হচ্ছে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগায়, সেটা হচ্ছে শব্দ। তরঙ্গের সাথে শব্দের সম্পর্কটা হচ্ছে শব্দ তরঙ্গ আকারে প্রবাহিত হয়। আমি যেমন কথা বলছি, আমার কথাটা আমার সামনে যদি কেউ বসে থাকতো তাহলে আমার কথাটা আমার ভোকাল কর্ডের কম্পন থেকে উৎপন্ন একটা শব্দ তরঙ্গ বাতাসের মাধ্যমে তার কানের অবস্থিত টিম্প্যানিক মেমব্রেনে আঘাত করত। সুতরাং আমি যা বলছি সে শুনতে পাইতো। কিন্তু এই ঘটনাটা যদি চাঁদে হইতো, আমি যদি চাঁদে এরকমভাবে কথা বলতাম এবং আমার সামনে যদি কেউ থাকতো তাহলে নিঃসন্দেহে সে শুধু আমার ঠোঁটে নড়াচড়াটা দেখতো, সে কিন্তু আমি যা বলছি শুনতে পেত না। কারণ আমার আর তার মাঝখানে কোনো মাধ্যমই নেই, কোনো বাতাসই নেই। যদি কোনো মাধ্যম না থাকে তাহলে কোনোভাবেই শব্দ সঞ্চালিত হতে পারে না। সুতরাং এই চ্যাপ্টারের বেসিক সত্যটা হচ্ছে শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। সেই মাধ্যমটা হতে পারে বাতাস, হতে পারে এনি লিকুইড, হতে পারে যে কোনো কঠিন। যেমন এটাকে বলা যায় শব্দের বেগ। বেগ মানে হচ্ছে শব্দ কোনো নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে সেটা হচ্ছে শব্দের বেগ। আমি এখন কথা বলছি বায়ু মাধ্যমে, কারণ আমরা জানি যে আমরা হচ্ছে একটা বায়ুমণ্ডলে বিশাল একটা বায়ুর স্তর দ্বারা আবদ্ধ, এবং আমি যে কথা বলছি এটা হচ্ছে আমার কম্পনের ফলে সৃষ্ট। এই কম্পনের ফলে সৃষ্ট শব্দ বাতাসের মাধ্যমে সঞ্চালিত হয়ে আরেকজনের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগাচ্ছে। এখন আমি যদি পানিতে ডুবন্ত অবস্থায় একটা মার্কার দিয়ে আর একটা ধাতুর উপর এভাবে আঘাত করি, এই শব্দটা বাতাসে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যত দ্রুত শুনবে, পানিতে ডুবন্ত অবস্থায় তার চেয়ে বেশি শুনবে। কারণ শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। আমি বায়ু মাধ্যমে কথা বলছি, বায়ু থেকে শব্দের বেগ পানিতে অনেক বেশি, পানির থেকে কঠিন মাধ্যমে আরও বেশি। যেমন মনে করো একটা রেল লাইন দিয়ে রেলগাড়ি আসতেছে বা একটা ট্রেন আসছে অনেক দূরে। ট্রেন আসার শব্দ তুমি যখন এইভাবে দাঁড়িয়ে থাকবে, মানে তোমার কানটা যখন বাতাস বা বায়ু মাধ্যমে অবস্থিত শুনতে পাবে না। কিন্তু রেল লাইনের মধ্যে কান দিলে তুমি ওই গাড়ি আসার শব্দ শুনতে পাবে। তার মানে ওই গাড়ির চাকার বা রেল লাইনের ট্রেনের চাকার যে ঘর্ষণের শব্দটা, সেটা রেল লাইন দিয়ে বাতাসের চেয়ে অনেক দ্রুত আসছে। কেন? কারণ বলে দিচ্ছি, শব্দের বেগ বা ভেলোসিটি অফ সাউন্ড, যেটাকে আমরা ভি দিয়ে বুঝি, ভি শব্দের বেগ মানে হচ্ছে ভি শব্দের বেগ।
যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এই শব্দের বেগ দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, আর একটা হচ্ছে তাপমাত্রা। দুইটা জিনিস মনে রাখবে, মাধ্যমের ঘনত্ব আর তাপমাত্রা। যদি মাধ্যমের ঘনত্ব বাড়ে, যে মাধ্যমে শব্দটা সঞ্চালিত হচ্ছে, তাহলে শব্দের বেগ বাড়বে, এবং তাপমাত্রা বাড়লেও শব্দের বেগ বাড়বে। কিভাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ইফ দিস টেম্পারেচার ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, তখন বায়ুতে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এই দুইটা লাইন থেকে আমি বুঝতে পারি যে তাপমাত্রা এখানে বেড়েছে 30, এখানে শব্দের বেগ বেড়েছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি শব্দের বেগ 18 মিটার পার সেকেন্ড বাড়ে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বাড়বে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড। So 0.6 meter per second is the velocity increase rate per degree Celsius. প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়বে। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে, কারণ ক্রিটিক্যাল ম্যাথমেটিকগুলো সলভ করার জন্য তাপমাত্রা দেওয়া থাকবে যখন প্রশ্নে, তখন তোমাদেরকে বের করতে হবে। সেটা কিভাবে? সূত্রটা আমি একটু সহজ করে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে v of theta সমান v of naught প্লাস থিটা ইন্টু 0.6। এই সূত্রটা একটু মনে রাখবে। তোমরা যারা সামনে আছো বা এই ভিডিওটা দেখছো, তারা যদি একটু লিখে রাখো বা একটু লিখে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের মনে থাকবে। কারণ তোমরা যত কিছুই তোমাদের এই একাডেমিক ইয়ারে বোঝার চেষ্টা করো, পরীক্ষার খাতায় প্রশ্ন দেখে উপস্থাপন করার দক্ষতাটা কিন্তু অন্য আর একটা স্কিল। ওই স্কিলটা অর্জন করতে হবে। তুমি যখন তোমার কোনো টিচারের সামনে বসে শুনছো বা ক্লাসে তুমি আছো, তোমার মনে হচ্ছে যে তুমি বুঝতে পারছো বা তুমি আসলে মনে রাখতে পারছো, কিন্তু তখন যদি তুমি হাতে করে একটু লিখে রাখো, তোমার ওই লিখে রাখা নোটটাই তোমাকে পরে আবার জিনিসটাকে রিমাইন্ড করাবে, তুমি ভুলে যেতে পারো। সো আমি চাইবো যে তোমরা একটু হাতে কলমে করবে, যাতে করে এই প্র্যাকটিসটা তোমাকেই হেল্প করবে। কারণ এই প্র্যাকটিসটা তোমাকেই মনে রাখতে সাহায্য করবে। পরবর্তী প্রত্যেকটা অংশে তোমাকে এই জিনিসগুলোকে মনে রাখতেই হবে। যদি ভি থিটা ইকুয়ালস টু ভি নট প্লাস থিটা ইন্টু 0.6 হয়, এটা আমি কীভাবে করলাম? আমি যদি বলি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, তাহলে আমি জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 332 প্লাস 42 ডিগ্রি সেলসিয়াস তাপ বেড়েছে, তার সাথে 0.6 আমাকে গুণ করতে হবে। কারণ আমি জানি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে। এখন এই 42 এর সাথে 42 ইন্টু 0.6 ইকুয়াল টু 25.2, 25.2 plus 332, which is 357.2 মিটার পার সেকেন্ড। এইভাবে তোমরা বিভিন্ন তাপমাত্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 332 প্লাস 37 ইন্টু 0.6, মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 332 প্লাস 0.6 ইন্টু মাইনাস 10, তার মানে 332 থেকে 6 বিয়োগ হবে। ঠিক এরকমভাবে শব্দের বেগের ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে, মাধ্যমের ঘনত্ব যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে। যেমন আমি এখানে লিখেছিলাম পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 এবং 30 ডিগ্রিতে হচ্ছে 350। পানিতে শব্দের বেগ কত? মনে রাখবে, পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড, বাতাসে কিন্তু 332, তার মানে 4.5 গুণ বেশি। লোহাতে শব্দের বেগ অ্যাপ্রক্সিমেটলি 5221 মিটার পার সেকেন্ড।
5,000 মিটার/সেকেন্ড লোহায় শব্দের বেগ। তার মানে দেখতে পাচ্ছ শব্দের বেগ ডিপেন্ড করে মাধ্যমের ঘনত্বের উপরে। ঘনত্ব যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে, তাপমাত্রাও যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে যেরকম শব্দের বেগের যে বৈশিষ্ট্য দেওয়া আছে সেটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। এখন যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি বুঝতে গেলে আগে বুঝতে হবে প্রতিফলন। তোমরা কি জানো শব্দের প্রতিফলন কি? নিশ্চয়ই জানো। শব্দের প্রতিফলন হচ্ছে শব্দ একটা মাধ্যম থেকে চলা শুরু করলো এবং চলতে চলতে আরেকটা মাধ্যমে, এখানে রিফ্লেক্ট, এখানে সোর্স, চলতে চলতে বাধা পেয়ে ফিরে আসলো। এটা হচ্ছে শব্দের প্রতিফলন। তার মানে হচ্ছে শব্দ যদি কোনো মাধ্যমে চলতে চলতে অন্য কোনো মাধ্যমে বাধা পায় এবং সেই মাধ্যম থেকে ফিরে আসে, একে শব্দের প্রতিফলন বলে। তাহলে প্রতিধ্বনি কাকে বলে? প্রতিধ্বনি কিন্তু ইকো। ইকো মানে হচ্ছে শব্দের প্রতিফলনের কারণে যদি একই শব্দের পুনরাবৃত্তি হয় তাকে প্রতিধ্বনি বলে। আমি যে কনফারেন্স রুমটাতে কথা বলছি, এই রুমের চারপাশে 4টা দেয়াল আছে। আমি যে এত কথা বলছি এই কথাগুলো কিন্তু রিফ্লেক্ট হয়ে আসছে, কিন্তু আমি কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না কেন? এটার ব্যাখ্যাটা হচ্ছে মানুষ যখন কথা বলে বা মানুষ যখন একটা শব্দ শুনে, সেই শব্দটার রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড থাকে। 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড থাকার কারণে এখানে যে দালানগুলো আছে বা দেয়ালগুলো আছে, এখানে শব্দটা বের হয়ে প্রতিফলিত হয়ে আমার কানে 0.1 সেকেন্ডের আগেই আসছে। এই জন্য আমি কিন্তু কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না। কিন্তু এই একটা দেয়াল যদি আমার থেকে 20 মিটার দূরে থাকতো, তাহলে আমার প্রত্যেকটা কথা আমি যখন বলছি তখন মস্তিষ্কে 0.1 সেকেন্ড থাকার পর যখন এটা চলে যেত, তখন একই শব্দ এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের কানে আরেকবার আসতো, আবার আসতো। আমি একই শব্দ 2 থেকে 3 বার শুনতাম, তখন সেটাকে বলা হয় প্রতিধ্বনি। তার মানে এই পুনরাবৃত্তি শোনার জন্য নিঃসন্দেহে উৎস আর প্রতিফলকের একটা ডিস্টেন্স থাকতে হবে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 16.6 মিটার যদি তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, 17.5 মিটার যদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই হিসাবটা কিভাবে আসলো বুঝাই দিচ্ছি। আমি যদি বলি এখানে প্রতিধ্বনি হচ্ছে, ইফ উই সাপোজ দ্যাট এখানে প্রতিধ্বনি হচ্ছে, দেন আমাকে বাইর করতে হবে যে এখানে ডিটা কত। ওকে, কত ডি হলে আমি প্রতিধ্বনি শুনবো? ফাইন, আমি ধরে নিলাম টেম্পারেচারটা 0 ডিগ্রি সেলসিয়াস। দেন হোয়াট ইজ ডি? আমি জানি আমাকে মিনিমাম টাইম ধরতে হবে 0.1 সেকেন্ড, কারণ 0.1 সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে আমার শব্দটা থাকে, যাকে বলে শব্দানুভূতির স্থায়িত্বকাল। এখন আমি জানি যে শব্দটা একবার এখানে গিয়ে আবার ফিরে আসবে। এটা যদি ডি হয় তাহলে শব্দটা মোট কত দূরত্ব অতিক্রম করলো? 2D। আমি জানি শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন আমাকে ডি বের করতে হবে, তাহলে 2D হচ্ছে ভি ইন্টু টি, তাহলে ডি হচ্ছে ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2। এই জায়গাটা একটু মনে রাখো, ডি ইকুয়ালস টু ভি ইন্টু টি ডিভাইডেড বাই 2। নাও আমি যদি ভি ধরি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, আমি যদি 332 মিটার পার সেকেন্ড ধরি, 332, সময়টা হচ্ছে 0.1, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে 16.6 মিটার। বাট এই 332 হচ্ছে আমি যখন ধরেছি শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু এটা যদি 350 হয় মানে 30 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এই ভ্যালুটা আসবে 17.5 মিটার। সো 17.5 মিটার হচ্ছে উৎস এবং প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হওয়া দরকার যদি শব্দের প্রতিধ্বনি শুনতে হয়। এখন তোমরা জেনে থাকবে যে সব শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। যতটুকু আমরা শুনতে পাই বা যে রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাই, সেই রেঞ্জটা হচ্ছে 20 to
20,000 হার্জ। এটা হচ্ছে এই শ্রাব্যতার সীমার নিচে বা 20 হার্জ এর নিচে আমরা কোনো শব্দ শুনতে পাবো না। এটাকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ। আবার 20,000 হার্জের উপরে যদি কোনো শব্দ থাকে বা 20,000 হার্জের বেশি কোনো যদি শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, সেই শব্দ আমরা শুনতে পাবো না। সুতরাং সুতরাং ওকে, এখন 20 হার্জের নিচে যদি হয় তাহলে এটা হচ্ছে শ্রুতিপূর্ব শব্দ, যেটাকে আমরা বলি অবশ্রুতি শব্দ, মানে যে শব্দটা আমরা শুনবো না। এখন 20,000 হার্জের উপরে যদি কোনো শব্দ হয় সেটাও আমরা শুনবো না। যেমন যদি বলা হয় যে 16 হার্জ কোনো শব্দ, এটা মানুষের পক্ষে শুনতে পাওয়া সম্ভব না। অথবা 25,000 হার্জ কোনো শব্দ, এটাও মানুষের পক্ষে শুনতে পাওয়া সম্ভব না। এখন তোমরা নিশ্চয়ই কুকুর কে চেনো? কুকুর 35,000 হার্জ পর্যন্ত শুনতে পারে। এটা কুকুর শুনতে পারে। মাকড়সা 45,000 হার্জ পর্যন্ত শুনতে পারে। এবং অবশ্যই জানা উচিত বাদুরের কথা। বাদুর 1,00,000 হার্জ এই পরিমাণ শব্দ পর্যন্ত শুনতে পারে। এখন কুকুর, মাকড়সা, বাদুর এরা হচ্ছে মানুষের থেকেও বেশি শুনতে পারে। মানুষ শুনতে পারে 20 থেকে 20,000 হার্জ, এটাকে বলা হয় শ্রাব্যতার সীমা। 20 হার্জের নিচে এটা হচ্ছে অবশ্রুতি শব্দ, আর 20,000 হার্জের উপরে এটা হচ্ছে শ্রুতি উত্তর শব্দ। সুতরাং এই জিনিসটা তোমরা একটু পড়বে। তোমাদের বইয়ের মধ্যে প্রতিধ্বনির ব্যবহার দেওয়া আছে। তোমরা জানো যে প্রতিধ্বনি সৃষ্টির ক্ষেত্রে এখানে 2 এর মানটা ধরে নিতে হবে। এবং যখন তোমাদেরকে মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া হবে বা অঙ্কগুলো আছে পরীক্ষায়, তোমরা জানো যে ফিজিক্সের সৃজনশীলে গ এবং ঘতে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলকে অঙ্কগুলো দেওয়া থাকে। এখন যদি শ্রুতিপূর্ব এবং শ্রবণোত্তর শব্দের ধারণাটা ক্লিয়ার থেকে থাকে, তাহলে শব্দের প্রতিধ্বনি এবং প্রতিফলনের ব্যাপারটাও মনে রাখতে হবে। প্রতিফলন আমি আগেই বলেছি যে একটা মাধ্যমে শব্দ গিয়ে আবার ফিরে আসবে, কিন্তু এটাই যদি কয়েকবার হয় বা শব্দের পুনরাবৃত্তি হয় তাকে প্রতিধ্বনি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যদি এরকম একটা প্রশ্ন করে যে একটি লোহার পাইপ, ফাঁপা লোহার পাইপ, এটা পুরোটা 1.2 কিলোমিটার। তোমাদেরকে আমি আগেই বলেছি যে কিলোমিটারটাকে মিটারে নিতে হবে। সুতরাং তাকে কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য আমি যখন 1.2কে 1000 দিয়ে গুণ করবো, দ্যাট উইল বি 1200 মিটার। এই বড় একটা লোহার নলকে যদি আমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করি, হাতুড়ি, তাহলে এই পাশে যে লোকটা আছে তিনি কয়টা শব্দ শুনবেন? তিনি 2টা শব্দ শুনবেন। কিভাবে? এখানে লোহা দিয়ে, হাতুড়িটা দিয়ে এখানে আঘাত করলে এই লোহা দিয়ে শব্দটা যত দ্রুত যাবে, এই বাতাসটা দিয়ে শব্দটা কিন্তু তত দ্রুত যাবে না, কিছুটা ধীরে যাবে। তোমরা আগে জানো যে আমি এখানে তোমাদের লিখেছিলাম যে লোহাতে শব্দের বেগ হচ্ছে 5,000 মিটার পার সেকেন্ড আর বাতাসে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে যদি টেম্পারেচারটা দেওয়া থাকে 33 ডিগ্রি সেলসিয়াস, তখন তোমাকে এই 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা হিসাব করে নিতে হবে। কত? 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে 332, হুইচ ইজ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্লাস 33 ইন্টু 0.6। এই যদি তাপমাত্রা দেওয়ার সময় তোমাদের যদি এই হিসাবটা তোমরা করে না নাও, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। এখন 33কে 0.6 দিয়ে গুণ করলে
আসবে হচ্ছে 19.8 প্লাস 332। এই যোগফলটা হচ্ছে 351.8 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে এই বাতাসের শব্দের বেগ। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে যে দুইটা শব্দ শুনবে তার শব্দের শোনার পার্থক্য কত, তাহলে লোহাতে শব্দের বেগ হচ্ছে 5221 মিটার পার সেকেন্ড হুইচ ইজ ফিক্সড, আর এটা হচ্ছে 351.8 মিটার পার সেকেন্ড। এখন আমি এখানে যে শব্দটা শুনবো আমি জানি শব্দের বেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে টি হচ্ছে ভি ডিভাইডেড বাই ডি। এখন এই ভি এর মান হচ্ছে এটা লোহার ক্ষেত্রে, এটা বাতাসের ক্ষেত্রে, আর এই ডিটা হচ্ছে 1200 মিটার। সুতরাং আমার লোহার ক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে 5221 ডিভাইডেড বাই 1200, আর বাতাসের ক্ষেত্রে সময় লাগবে হচ্ছে 351 ডিভাইডেড বাই 1200। সুতরাং এক্ষেত্রে এখানে যে পরিমাণ ব্যবধান দেওয়া আছে এই শব্দের বেগের পার্থক্যের কারণে অপর পাশে যে দুইটা শব্দ শুনবে এই শব্দ দুইটার মধ্যে একটা ব্যবধান থাকবে। আমি আশা করব তোমরা এই চ্যাপ্টারের বাকি অংশগুলো ঠিক ওরকমভাবে পড়বে এবং এখানে যে অবজেক্টিভগুলো আছে এটা বোঝার জন্য পুরো চ্যাপ্টারটার লাইন বাই লাইন একটু পড়ে যাবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে edutubebd.com ওয়েব পোর্টালের নিচে কমেন্টে তোমাদের সমস্যাগুলোকে লিখবে, আমি চেষ্টা করব এটা সমাধান দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।